মশার উৎপাত বছরের পর বছর মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। একাধিক এলাকায় ডেঙ্গি বা ম্যালেরিয়ার দাপটে অস্থির জীবনযাত্রা। একদিকে মশা রোধ করার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা যায় তা খুব স্বাস্থ্যকর নয়। সাধারণত মশা তাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে বা প্রশাসনিকভাবে নানান রকমের রাসায়নিক ব্যবহার করা হয়, কিন্তু এই সব মশা নিরোধকের ব্যাপক ব্যবহার আখেরে মানুষের ক্ষতি করে থাকে। অথচ বেশ কিছু প্রাকৃতিক উপাদান মশা মাছির উপদ্রব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। ঘরে এইসব উপাদান রাখলেই মশা দূর হতে পারে কিন্তু সহজেই। আমরা সবাই জানতে চাই মশা তাড়ানোর উপায়। বর্ষা আসতে আসতেই কিন্তু মশার উপদ্রব বাড়ে। সন্ধ্যা হলে তো আর দেখতে হবে না, প্রতি মুহূর্তে জেনে রাখা দরকার মশা তাড়ানোর ঘরোয়া উপায়। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে। রাতে শোয়ার সময় মশারি ব্যবহার করলেও সারাদিন কিন্তু মশারির ভেতর থাকা কখনোই সম্ভব হয় না। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক কিন্তু বাড়ির সদস্যদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেকের শ্বাসকষ্ট, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেয়। ম্যালেরিয়া, ডেঙ্গির মতো ভয়ানক রোগ ছড়ায় মশা। তাই মশার উপদ্রব কমানো প্রয়োজন সবার আগে। এই ঘরোয়া পদ্ধতিতে একদম বিনা পয়সায় কোনো রকম খরচা ছাড়াই যদি আমরা ঘরে থাকা নানান রকম উপাদান দিয়ে মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য সবথেকে বেশি উপকারী হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কটা তেজপাতা। বন্ধুরা, তেজপাতা আমরা রান্নায় প্রত্যেকে ব্যবহার করে থাকি, কিন্তু তেজপাতা যে মশা তাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটা কি আমরা আগে কখনো জেনেছি? না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখলেই বুঝতে পারবে, আর প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, একটুও স্কিপ করলে কিন্তু চলবে না। এখানে আমি ৩ টে তেজপাতা নিয়েছি, এত পরিমাণ তেজপাতার দরকার নেই। তো এখানে আমি কি করব, তেজপাতার মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা পাতার গায়ে। তো তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে একটুখানি ঘি লাগিয়ে দিতে পারো, যেটাই করো না কেন একটু বেশি পরিমাণ দিতে হবে। এইরকম ভাবে পাতার গায়ে ভালো মতো তেলটাকে দিয়ে দেবো, যাতে ভালো মতো তেলটা দিয়ে পাতাটা কভার হয়ে যায়। এইভাবে আমি ৩ টে পাতাতে দিয়েছি ঠিকই, কিন্তু আমার ৩ টে পাতা লাগবে না হয়তোবা। আমি প্রথমেই কিন্তু ৩ টে পাতাতেই আমি দিয়ে নিলাম। এরপর কি করব, এটাকে ৫ থেকে ৭ মিনিট খোলা হাওয়ায় রেখে দেবো, যাতে একটু হাওয়া লাগে। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির এরকম ভাঁড়। তোমরা চাইলে মাটির প্রদীপ নিতে পারো, কিংবা অপ্রয়োজনীয় যে সমস্ত পাত্রগুলো আমাদের রান্নাঘরে অনেক সময় হয়, ব্যবহার হয় না, এগুলোও অনায়াসে ব্যবহার করে নিতে পারো। এরপর এই মাটির পাত্রটার মধ্যে আমি কি করব, তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো। তোমরা হাতের সাহায্যে ছিঁড়ে নিতে পারো, তবে প্রথমেই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবে না তেল দেওয়ার আগে। তাতে কি হয় বলো তো, এই তেলটা দেওয়ার পর কিন্তু এটাকে কাটলে ছোট ছোট টুকরো ভালো মতো হবে। আর যদি তোমরা আগে শুকনো পাতাটাকে ছোট ছোট টুকরো করে কাটতে যাও, সেক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট টুকরোগুলোর মধ্যে তেল বা ঘি মাখানো অনেকটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই বড় পাতাটার মধ্যে তেল বা ঘি মাখিয়ে নিয়ে তারপর টুকরো করে নিতে হবে। এই ভাতটার মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা তেজপাতাগুলোকে দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি কর্পূর। খুব সামান্য পরিমাণ কর্পূর এখানে দিয়েছি। ঘরে যদি কর্পূর না থাকে, তবে তোমরা খুব অল্প টাকায় কর্পূর নিয়ে আসবে দোকান থেকে। কর্পূরটা কিন্তু এখানে মাস্ট। আর নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। বন্ধুরা, পেঁয়াজ খাওয়ার পর যে পেঁয়াজের খোসাগুলো হয়, সেগুলোও ফেলে দেবো না। পেঁয়াজের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁঝালো গন্ধ থাকে, যেটা কিনা মশা মারানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সমস্ত কিছুকে একটা ভাঁড়ের মধ্যে দিয়ে এরপর আমি আগুন জ্বালিয়ে দেবো। এর যে একটা ধূপ তৈরি হবে না, এই ধূপের যে গন্ধটা, সেটা কিন্তু মশা তাড়ানোর জন্য যথেষ্ট। বাজার চলতেই নানান রকম কীটনাশক, কেমিক্যাল জাত দ্রব্য কিনে এনে মানুষের শরীর অবনতি করিয়ে কোনো লাভ নেই। এইটাকে প্রথমে ভালো করে বেশ কিছুটা সময় জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে নেওয়ার পর যে ধোঁয়াটা বেরোবে, সেই ধোঁয়াটাই কিন্তু এখানে কাজ করবে। তবে খেয়াল রাখতে হবে, এই যখন জ্বালাবে তখন বাড়ির একটা কোনায় জ্বালাবে, যাতে বাচ্চা কিংবা বড়দের কারোর কোনো রকম আগুনে ক্ষতি না হয়। এরপর দেখো বন্ধুরা, এইটাকে যতক্ষণ না নেভানো সম্ভব হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে জ্বালিয়ে রাখতে হবে। এই ২ থেকে ৩-৫ মিনিট এইভাবে আগুনটাকে রেখে দিলেই কিন্তু সম্পূর্ণ তেজপাতাটা পুড়ে যাবে, আর তারপরেই কিন্তু এই ধোঁয়াটা বেরোবে। আগুন জ্বলা অবস্থায় কখনোই কিন্তু ধোঁয়া বেরোবে না। আস্তে আস্তে দেখো বন্ধুরা, এই আগুনটা কিন্তু নিভে গেল। এরপর ধোঁয়াটা বেরোতে শুরু করবে। এরপর এই ধোঁয়াটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? রান্নাঘরে আমরা কিন্তু প্রত্যেকদিন দিনে, দুপুরে, রাতে, সন্ধ্যেবেলা যখন আমরা সময় পাবো বা মশা যখন খুব পরিমাণে দেখা যাবে, তখন কিন্তু এরকমভাবে আমরা রান্নাঘর, ঘর, পায়খানা, বাথরুম যেকোনো জায়গাতেই কিন্তু দিতে পারি। এমনকি বাড়ির পাশে নোংরা আবর্জনা ড্রেন, ময়লার ভ্যাট এইগুলো যদি থাকে সেখানেও দেবো। এমনকি বন্ধুরা, রান্নাঘরে আমরা যে ছোট বাস্কেটটা রাখি না ময়লা ফেলার জন্য, সেই বাস্কেটের আশেপাশের জায়গাতে দেবো। যেকোনো নোংরা জায়গায় বা জল জমা জায়গাতেই কিন্তু মশার উপদ্রব দেখা যায়। শুধুমাত্র ঘরে না, বাথরুমেও কিন্তু আমরা এই ধূপটা দিতে পারি। ছোট ছোট বাচ্চারা যখন টয়লেটে যায়, তখন কিন্তু তারা ভয়ে টয়লেটে যেতে চায় না, মশার ভয়। তো মশা কিন্তু টয়লেটের পিছনে, কোমোডের পিছনে যে জল যেহেতু থাকে না টয়লেটে, তো এখানেও কিন্তু থাকে। এছাড়া বন্ধুরা, খাটের তলায়, আসবাবপত্রের নিচে
কোণা-কানাচিতে ফ্রিজের নিচে যেকোনো ধরনের যে ঘরের কোণা-কানাচি হয় সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই ধোঁয়াটা দিতে পারবো। এই ধোঁয়াটা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরও বেশ ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত এর যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু ঘরের মধ্যে থাকবে। আর এই গন্ধটার জন্য কিন্তু একেবারেই মশা শুধু না, মাছিও কিন্তু ঘরে দেখা যাবে না। তো দেখো বন্ধুরা, এই পাত্রটাকে আমি কি করলাম, এই খাটের তলায় রেখে দিলাম। অনেক সময় খাটের নিচ থেকেও ছোট, ছোট মশা বেরোয়। এছাড়া বন্ধুরা আমরা বারান্দায় কিংবা জানলার মধ্যে ছোট, ছোট গাছের টব লাগিয়ে থাকি। তো যেহেতু গাছের মধ্যে জল দিই, তাই কি হয় বলো তো বন্ধুরা? এই টবের নিচে কিন্তু বেশ খানিকটা জল জমে থাকে। তো এই জমা জলে বা টবের মধ্যে জমা জলেও কিন্তু মশা ডিম পাড়ে। তো এই এক পদ্ধতি হলো। আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা হালকা গরম হতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব লেবু। তো এখানে আমি কি লেবু ব্যবহার করব বন্ধুরা? পাতিলেবু ব্যবহার করব। পাতিলেবু ছাড়া কিন্তু এখানে কখনোই অন্য কোনো কাগজি লেবু বা কোনো গন্ধরাজ লেবু, কখনোই অন্য কোনো লেবু ব্যবহার করব না। পাতিলেবু কিন্তু এই কাজে খুব বেশি দরকারি। আর একটা কথা, এই পাতিলেবুটা কিন্তু আমরা মাঝ বরাবর কাটবো না। মাথার দিকের অংশটাকে খুব সামান্য পরিমাণে একটুখানি কেটে নেবো। এই মাথার দিকের অংশটাই কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। কেননা উপর দিকে একটা বোটা মতো অংশ আছে। আর এই বোটা মতো অংশতে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে, যতটা না আমাদের লেবুর মধ্যে রস থাকে। তো এবার কি করব, হালকা করে জলটা ফুটতে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখন এই জলের মধ্যে দিয়ে দেবো ডেটল। বন্ধুরা, এখানে আমি এক্সপাইরেড ডেটল নিয়েছি। এই ধরনের যে ফেলে দেওয়া জিনিসগুলো হয় না, সেই ফেলে দেওয়া জিনিসগুলোকে কিন্তু তোমরা এখানে কাজে লাগাতে পারো। ডেটলের বদলে তোমরা স্যাভলন, লাইজল, ফিনাইল যা হোক কিছু একটু ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণ ডেটল দিয়ে এখানে দিয়ে দেবো ডিটারজেন্ট। ঘরে থাকা যেকোনো ধরনের ডিটারজেন্ট এক্ষেত্রে ব্যবহার করবে। খুব সামান্য পরিমাণ ডিটারজেন্ট এর মধ্যে দেবো। প্রায় ১ চামচ পরিমাণ দিলেই হবে। এবার হয়তো তোমরা বলবে ডিটারজেন্টটা কেন দেবো? বন্ধুরা, তোমরা পরে দেখলেই কিন্তু বুঝতে পারবে কেন আমরা ডিটারজেন্টটা দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে। ভালোমতো জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের খোসা। এমনকি পেঁয়াজের মাথার দিকে একটা শক্ত যে ঝুঁটি মতো অংশ থাকে, সেই অংশটাকে যখন কেটে বাদ দিয়ে দিই, সেই অংশটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এরপর মিডিয়াম আঁচে এটাকে হালকা করে ফোটাবো। বেশি ফোটালে কিন্তু এই যে সার্ফ রয়েছে না, ডিটারজেন্ট, সেটা কিন্তু কেটে যাবে। তো এরপর কি করব? দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার সাথে, সাথে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। কোনো রকম আর জলটাকে ফোটানো যাবে না। আর হলুদটা দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছ জলের কালারটা একেবারে অন্যরকম হয়ে গেছে। পুরো অরেঞ্জ বা চা পাতার যেরকম কালার হয়, ঠিক এরকম হয়ে গেছে। এরপর কি করব? একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই ধরনের গামলা বা বড় যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো হয়, একটু বড় ধরনের পাত্র নেবে, কিংবা বাথরুমের বা যে আলাদা করে বালতিগুলো থাকে না, সেই বালতির মধ্যেও কিন্তু তোমরা এই সলিউশনটাকে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সলিউশনটা প্রায় ২ কাপ পরিমাণ হয়েছে। আর যে মিশ্রণটা ফুটিয়েছিলাম সেটা এবার ফেলে দিলাম। আর এই যে সলিউশনটা রাখলাম আমি টাবের মধ্যে, তো এটা কিন্তু বেশি না, প্রায় ২ কাপ হয়েছে। আর এর সাথে কিন্তু আমি প্রায় ৭০০ গ্রাম জল এড করব। মানে এটার যতটা থাকবে তার ৩ গুণ জল আমাকে যোগ করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত জলটা ঠান্ডাও হয়ে গেছে। আর কতটা জল দিয়ে কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এই জলটা। এরপর এই জলটাকে কোথায় কিভাবে ব্যবহার করব? এই যে সলিউশনটা বানালাম, এই সলিউশনটা কিন্তু আমার ১ মাস চলবে। কোনো রকম নষ্ট হবে না। তো এইভাবে বানিয়েও কিন্তু তোমরা ১ মাস, ২ মাস, ৫ মাস পর্যন্ত ব্যবহার করতে পারো একবার বানিয়ে নিলে। এরপর এখানে নিয়ে নিয়েছি যে ফিনাইল হয় ঘরে, লাইজল ফিনাইলের যে বড়, বড় শিশিগুলো হয়, এইরকম একটা ফেলে দেওয়া বোতলের মধ্যে আমি এই জলটাকে স্টোর করে রাখছি। বন্ধুরা, এই জলটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করব? এই জলটা যদি বাচ্চারা ধরে কোনো রকম ক্ষতি হবে না। আর এই জলটা ঘরে ব্যবহার করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রায় ১ লিটার কিন্তু জলটা হয়ে গেছে। আর বেশ খানিকটা উপরে ফেনা রয়েছে দেখে আমি জলটা ভরলাম না। আর টাবের মধ্যেও কিন্তু বেশ খানিকটা জল রয়েছে। এ দেখো বন্ধুরা, বাঁ হাতে যে বোতলটা রয়েছে না, সেটা কিন্তু ফিনাইল। ঠিক ফিনাইলের মতোই কিন্তু আমরা ফিনাইলের বোতলে যেরকম ভরে রেখেছি, সাথে কিন্তু ফিনাইল যেভাবে, যেভাবে আমরা ঘরের কাজে লাগাই, ঠিক সেভাবেই কিন্তু এই জলটাকেও আমরা সলিউশনটাকেও কিন্তু ব্যবহার করব। কিভাবে? আমি কিন্তু চাইলেই এটাকে বোতলটাকে স্প্রে বোতল বানিয়ে নিতে পারতাম মুখের দিকটা একটা ছিদ্র করে। কিন্তু না বন্ধুরা, স্প্রে বোতল করলে যখন তখন জলটা পড়ে মিসইউজ হবে। তাই ঢাকনাটা খুলে যখন আমরা ঘর মুছবো, তখন ঘর মোছার জলের সাথে কিন্তু এই জলটাকে মিশিয়ে দিয়ে আমরা অনায়াসে এই ঘরটাকে মুছে নিতে পারবো। তাতে ঘরের মধ্যে মশা, মাছির উপদ্রব কম হবে। এবার যে সার্ফটা দিয়েছিলাম না, সেই সার্ফটা কেন দিলাম? সার্ফটা দেওয়ার কারণে এই যে ঘরের মেঝে বা রান্নাঘরের কিচেন স্ল্যাব যে আমরা পরিষ্কার করব খুব সুন্দর মতো,
পরিষ্কার হবে এই কারণে কিন্তু সার্ফটা দিলাম। আর সমস্ত পেঁয়াজের গন্ধগুলো যাতে উবে যায় তাই জন্য কিন্তু এখানে আমি ডেটল দিয়েছি। আর ডেটলটা কিন্তু ডিসইনফেক্টেড করে। তো এটা যে শুধুমাত্র আমরা রান্নাঘরের বা ঘরের মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করব তা কিন্তু নয়। আমাদের রান্নার পরে যে কিচেন কাউন্টার বা রান্নাঘরের কিচেন প্ল্যাটফর্মটাকে পরিষ্কার করতে হয়, গ্যাস-ট্যাসগুলো মুছতে হয়, সেই সময়ও কিন্তু এইটাকে আমরা একটা ছোট্ট স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে তারপর স্প্রে করে পরিষ্কার করে নিতে পারি। এছাড়া যেখানে প্রচুর পরিমাণে মাছির উপদ্রব বিশেষ করে কিন্তু রান্নাঘরেই হয়। তো সেই জায়গাতেও কিন্তু রান্নাঘরের যে দেয়াল-ঠেয়ালগুলো হয় বা রান্নাঘরের যে রান্না করতে, করতে যে দেয়ালের মধ্যে তেল চিটচিটে একটা ব্যাপার হয়ে যায়, সমস্তটা কিন্তু এই দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো এইভাবে যেকোনো জায়গার বাথরুমের টাইলস হোক, রান্নাঘরের টাইলস হোক, রান্নাঘরের মেঝে, ঘরের মেঝে, ডাস্টবিন এরিয়া, ঘরের আশেপাশে যেকোনো নোংরা জায়গা, জঙ্গল, ঘরের আশেপাশে নর্দমা, পুকুর, ডোবা এমনকি ভ্যাট এরিয়াতেও কিন্তু আমরা এগুলোকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। কোনো রকম সমস্যা হবে না। এছাড়া টয়লেটেও কিন্তু দিতে পারবো। কোমোডের আনাচে-কানাচে, কোমোডের পিছনে, পাইপলাইনের কাছে, বেসিংয়ের সমস্ত জায়গায় কিন্তু এই সলিউশনটাকে আমরা ব্যবহার করতে পারবো। কোনো রকম সাইড ইফেক্ট নেই। বাচ্চারা ধরলেও কোনো কিচ্ছু হবে না। অনায়াসে কিন্তু সুন্দর মতো এই সলিউশনটা দিলে একেবারে হাতে নাতে কাজ হবে। তো কোমোডে দিয়ে সুন্দর করে ফ্লাশ করে নিলেই কিন্তু আর কোমরটাও পরিষ্কার হয়ে যাবে, সাথে কিন্তু বাথরুমে যে মশা হয় সেটাও হবে না। তো আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।